প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিও লেকচারে আমরা জানব যে বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়গুলো কী কী, এবং এটা আমরা একটা টেকনিকের মাধ্যমে জানব। তো আমি এখানে একটা লাইন লিখছিলাম যে বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কী কী। বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় হচ্ছে অদবাস লিখছি, ঠিক আছে। আবার এখানেও এই কোশ্চেনটা আবার এইরকমভাবে আসতে পারে যে বাংলা ব্যাকরণের মৌলিক বিষয় কী কী বা কয়টিও কী কী, ঠিক আছে, এমন হইতে পারে যে কয়টিও কী কী। তো বাংলা ব্যাকরণের মৌলিক বিষয় হচ্ছে 4টি। হ্যাঁ, তো হচ্ছে কি অধ্যবাস লিখলাম। তো অধ্যবাস দিয়ে আসলে আমি একটা টেকনিকের মাধ্যমে শেখাবো। তো এখানে মানে হচ্ছে অর্থতন্ত্র, ধ্বনি আছে না, অধবাসের হচ্ছে ধ্বনি হচ্ছে ধ্বনিতত্ত্ব, এবং বতে হচ্ছে বাক্যতত্ত্ব, আর শতে হচ্ছে শব্দতত্ত্ব। বাক্যতন্ত্র বাক্যতন্ত্রের আরেকটা নাম হচ্ছে পদক্রম, ঠিক আছে। এখন আমি দেখব যে কোন কোন বিষয়গুলা আমার অর্থতন্ত্রের ভিতর পড়ে, কোনগুলো আমাদের ধ্বনিতত্ত্ব, এবং কোনগুলো হচ্ছে বাক্যতত্ত্ব, কোনগুলো হচ্ছে শব্দতত্ত্ব। এখান থেকে বিগত মানে যে কোনো পরীক্ষাই হোক না কেন, সেটা 11 থেকে 9 থেকে 20 গ্রেড পর্যন্ত একটা প্রশ্ন থাকবেই, মাস্ট 1 মার্ক থাকবেই। মানে আজকের এই টপিকটা আপনি যদি জানেন তাহলে আপনার 1 মার্ক হচ্ছে কনফার্ম থাকবে, ঠিক আছে। তা আপনার দেখব যে অর্থতন্ত্র কোনগুলা, যেমন হচ্ছে সমার্থক শব্দ এবং বিপরীতক শব্দ, বিপরীতক শব্দ, তারপর হচ্ছে গৌণার্থ, মুখ্যার্থ। অর্থাৎ এগুলা যখন থাকবে তখন বুঝতে হবে আপনার এগুলো হচ্ছে কি আমার অর্থতন্ত্র। অর্থাৎ আরেকটা জিনিস আছে যেটা দেখতে পারেন যে থয়রেপ থাকলেই, আপনি যদি দেখেন কোনো একটা বিষয়ের ভিতরে, যেমন এটার ভিতরেও থয়রেপ আছে, এখানেও থয়রেপ আছে, এখানেও থয়রেপ আছে, এখানেও থয়রেপ আছে, থয়রেপ থাকলেই বুঝতে হবে এটা অর্থতন্ত্র। থাকলেই থাকলেই বুঝতে হবে এটি অর্থতন্ত্র তত্ত্ব। বুঝছি। এবার আসি আমরা হচ্ছে ধ্বনি তত্ত্বে। তো ধ্বনি তত্ত্বে আছে কি ধ্বনি, বর্ণ, অক্ষর, তারপর হচ্ছে সন্ধি। বিগত পরীক্ষায় বারবার আসে যে সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়। ধ্বনির আরেকটা নাম হচ্ছে ধ্বনির মিলন, সন্ধির আরেকটা নাম হচ্ছে ধ্বনির মিলন। বিগত পরীক্ষায় বারবার আসে যে ধ্বনি ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়। তারপর হচ্ছে ধ্বনি বিপর্যয়, নত্যবিধান, সত্যবিধান। এখন সত্যবিধান মানে হচ্ছে ধ্বনির ধ্বনির বিধানকে নত্যবিধান বলে, হ্যাঁ, বিধান বলে। একইভাবে যে ধ্বনির বিধানকে সত্যবিধান বলে। বুঝতে পারছি। এখন এইটুক অনেকে দেখা যায় যে এই বাক্যগুলা বা এর বিষয়গুলো মনে নাও থাকতে পারে, ঠিক আছে, দেখলেই বুঝতে পারে না। তবে তাদের জন্য একটা নিনজা টেকনিক, সেটা হচ্ছে ধ্বনি থাকলেই, কোনো এই বাক্যে যদি ধ্বনি থাকলেই ধ্বনিতত্ত্ব, কে এলে ধ্বনি তত্ত্ব। বুঝতে পারছি। মানে ধ্বনি থাকলেই বুঝতে হবে ধ্বনিতত্ত্ব, ঠিক আছে। আমি এখানে আবার ভালো করে লিখি, ধ্বনি থাকলেই ধ্বনি অর্থাৎ এই যখন দেখবেন যে ধ্বনি থাকলেই, মানে সন্ধি মানে হচ্ছে ধ্বনির মিলন, ধ্বনি বিপর্যয়, সত্য নত্য বিধান থাকলে যে যে ধ্বনির বিধানকে নত্য বিধান বলে। হ্যাঁ, এভাবে যখন আপনি লিখে পড়বেন এবং সেটা হচ্ছে টেকনিকটা এভাবে রাখবেন যে ধ্বনি থাকলেই ধ্বনিতত্ত্ব, তাহলে আপনি আর কখনোই ভুলবেন না, ঠিক আছে। এখন আমরা হচ্ছে বাক্যতত্ত্বটা দেখব। তো বাক্যতত্ত্ব হচ্ছে কি যে এক কথায় প্রকাশ। এক কথায় প্রকাশ মানে কি বাক্য সংকোচন না,
বাক্য সংকোচন। হ্যাঁ, এক কথা প্রকাশ মানে হচ্ছে বাক্য সংকোচন। তারপর হচ্ছে বাক্য। বাক্য হইতে পারে যেমন ভয়েস, যে বাক্যটা থাকে আর কি। তারপর হচ্ছে উক্তি, বিভিন্ন উক্তি, যেমন ন্যারেশন ইংলিশে যেটা ন্যারেশন বলে। হ্যাঁ, ন্যারেশন ইংলিশে যেটা ন্যারেশন বলে। তারপর হচ্ছে জ্যোতিষেদ, বিরাম চিহ্ন, বিরাম চিহ্ন, বিরাম চিহ্ন, জ্যোতিষেদ বিরাম চিহ্ন হচ্ছে বাক্যের বিরতিকাল। এটি ব্যবহার করা হয় বাক্যের বিরতিকালের জন্য, বিরতিকালের জন্য না, তার জন্য এটাই বারবার দেয় যে জ্যোতিষেদ বিরাম চিহ্ন বাক্যের কোন অংশে আলোচনা করা হয়। তাহলে হবে কি বাক্যতত্ত্ব। বাক্য থাকলেই বুঝতে হবে বাক্যতত্ত্ব। বাক্য থাকলেই বাক্যতত্ত্ব। বাক্যতত্ত্ব বুঝছি, মানে বাক্য থাকলেই বাক্যতত্ত্ব। বোঝা গেছে কীভাবে পড়তে হবে। অর্থাৎ এক কথায় প্রকাশ, সেটা আমরা বাক্য সংযোজন, তার মানে এটা বাক্যের ভিতরে পড়ছে। আর বাক্য তো বাক্যের ভিতরেই পড়ছে। উক্তি, ন্যারেশন, যেটা ন্যারেশনগুলো বাক্যের মতো থাকে, তার জন্য এটা বাক্য। এবং জ্যোতিষেদ বিরাম চিহ্নগুলো বাক্যের বিরতিকালের জন্য ব্যবহার করা হয়, এই জন্য এটাও বাক্যতন্ত্রে প্রকাশ করা। হ্যাঁ, এছাড়া বাকি যা আছে সব হচ্ছে শব্দতত্ত্বে। মানে এই টপিকগুলো ছাড়া, এই তিনটা ট্রামের, অর্থাৎ অর্থতন্ত্র, ধ্বনিতত্ত্ব, বাক্যতত্ত্ব বাদে যেই বিষয়গুলো আছে বাকি সবগুলোই হচ্ছে কি আমার শব্দতত্ত্ব। যেমন অনেক বইতে একটা জিনিস ভুল করে, যে সমাস ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়। ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়। দেখুন, বিভিন্ন বইতে দিয়ে রাখছে যে শব্দতত্ত্ব দিয়ে রাখছে, বিভিন্ন বইতে শব্দতত্ত্ব দিয়ে রাখছে, কিন্তু আসলে হবে কি বিভিন্ন বইতে বাক্যতত্ত্ব দিয়ে রাখছে। ঠিক আছে, আসলে হবে শব্দতত্ত্ব। আর এখান থেকে এই প্রশ্নটাই বেশি আসে, যে বাংলা সমাস এবং কারক। এখান থেকে এই প্রশ্নটা, যে সমাস অথবা কারক আসবে, যে কারক ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়। অবশ্যই হবে কি শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব। এবং অনেক সময় হচ্ছে কি এই শব্দতত্ত্বটা থাকে না, থাকে হচ্ছে রূপতত্ত্ব, তখন হচ্ছে কনফিউজড করে দেয় আর কি। তো ওখানে বুঝতে হবে যে সমাস ও কারক হচ্ছে ব্যাকরণের রূপতত্ত্বে আলোচনা করা হয়। ঠিক আছে, এটুক জানতে পারলেই আপনার 1 মার্ক